নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর নতুন একটা চ্যাপ্টার দেখাচ্ছি, স্থির তড়িৎ, লেকচার 1 আজকে থেকেই শুরু হলো। তোমরা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে ইউটিউবে যে ফিজিক্স একাডেমি মানিক লিখে সার্চ দাও, তারপরে চ্যানেলটি চলে আসবে। একবার সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে এই চ্যানেলটি দেখতে থাকো। অনেক অনেক লেকচার দেওয়া আছে ধারাবাহিকভাবে। তুমি তোমার প্রত্যেক চ্যাপ্টারে ধারাবাহিকভাবে লেকচার দেওয়া আছে এবং সমীকরণ ইকুয়েশনগুলো দেখানো হয়েছে এবং গাণিতিক সমস্যা সহ আলোচনা করা হয়েছে। তোমরা নিয়মিতভাবে এটা দেখতে পারবা। এরপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা সরাসরি মোবাইলেও যোগাযোগ করতে পারো এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে আমরা শুরু করি আজকে স্থির তড়িৎ, নবম দশম শ্রেণীর স্থির তড়িৎ চ্যাপ্টার। তাহলে প্রথমে আমরা স্থির তড়িৎ কি এটা জানবো। এখানে বলা হয়েছে চার্জ যখন কোনো বস্তুতে আবদ্ধ থাকে, তখন ওই বস্তুতে যে তড়িৎচালক শক্তির উদ্ভব হয়। এখন কোনো বস্তুতে বা কোনো পরিবাহীও হতে পারে, এটা পরিবাহীও হতে পারে। কোনো বস্তু, এই একটা বস্তু, এখানে পজিটিভ চার্জ এখানে তোমার আবদ্ধ আছে, এখানে নেগেটিভ চার্জ আবদ্ধ আছে। তাহলে এই চার্জের যদি উপস্থিতি থাকে তাহলে এখানে এক ধরনের তড়িৎচালক শক্তির উদ্ভব হয়। আর যেটা আমরা জানি যে ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে, মাথায় চিরুনি দিয়ে আঁচড়ানোর পরে সেটা ছোট ছোট কাগজের টুকরাকে ধরলে সেগুলোকে আকর্ষণ করে। তখন ওই যে একটা তড়িৎচালক শক্তির বহিঃপ্রকাশ ঘটলো, সেই বহিঃপ্রকাশটাই হলো আমার স্থির তড়িৎ। এটা হলো আকর্ষণ বিকর্ষণ করার একটা প্রবণতা তৈরি হয়, এইটাই হলো আমার স্থির তড়িৎ। এখন এই সংজ্ঞাটা দেখো সবাই, এখানে চার্জ যখন কোনো বস্তুতে আবদ্ধ থাকে তখন ওই বস্তুতে যে তড়িৎচালক শক্তির উদ্ভব হয় তাকে স্থির তড়িৎ বলে। এখন স্থির তড়িতের সংজ্ঞা দিতে যে দেখো এইখানে কিন্তু চার্জের কথা বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের জানা দরকার চার্জ কি। তাহলে চার্জকে যদি আমরা বলি, মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্য সূচক ধর্মকে চার্জ বলে। মৌলিক কণাসমূহের, মৌলিক কণা কি আছে? মৌলিক কণা আমরা তো জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মধ্যে নিউটনের তো কোনো চার্জ নাই বা চার্জলেস। তাহলে বৈশিষ্ট্য রক্ষাকারী কণিকা যেটা বৈশিষ্ট্য প্রকাশ করে সেটাই তার চার্জ। এখন মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্য রক্ষাকারী যে ধর্ম, বৈশিষ্ট্য সূচক যে ধর্ম, সেটাই হলো চার্জ। তাহলে মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্য সূচক ধর্মকে চার্জ বলে। এখন এই চার্জকে প্রকাশ করা হয়, চার্জকে মাপা যায় কিন্তু। তাহলে প্রকাশ হলো কিউ, বড় হাতের কিউ অথবা ছোট হাতের কিউ দ্বারা প্রকাশ করা হয়। এর এককও আছে, একক হলো চার্জ পরিমাপের একক হলো কুলম্ব। তারপরে এখানে প্রকাশ একক রাশি বলা যায়, রাশি স্কেলার রাশি, চার্জ হলো স্কেলার রাশি। তাহলে এখানে আমরা চার্জ কি মোটামুটি দেখলাম। চার্জের আরেকটা সংজ্ঞা আছে, অথবা যার উপস্থিতিতে কোনো বস্তুতে স্থির তড়িৎ এবং যার গতিতে কোনো বস্তু বা পরিবাহীতে চলতড়িৎ এর উদ্ভব হয় তাকে চার্জ বলে। তাহলে আমরা দেখলাম চার্জের আরেকটা সংজ্ঞা, যার উপস্থিতিতে কোনো বস্তুতে স্থির তড়িৎ এবং যার গতিতে কোনো বস্তুতে চলতড়িতের উদ্ভব হয় তাকে চার্জ বলে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম চার্জের দুটো সংজ্ঞা এবং প্রকাশ। এখানে কিন্তু চার্জের একক আমরা বলছি কুলম্ব। তাহলে আমরা এবার জানবো যে 1 কুলম্ব চার্জ কাকে বলে।
1 কুলম্ব চার্জ কাকে বলে আমরা এটা একটু দেখি। তাহলে 1 কুলম্ব কাকে বলে, 1 কুলম্ব কাকে বলে? এটারও দুটো সংজ্ঞা দেওয়া যায়, একটা হলো স্থির তড়িৎ অনুসারে আর একটা হলো চলতড়িৎ অনুসারে। তাহলে চলতড়িৎ অনুসারে যদি এর সংজ্ঞা দেই যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ড ধরে প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে 1 কুলম্ব বলে। তাহলে এটা কি মনে করে, এটা পরিবাহী তার, এই তারের যে কোনো প্রস্থচ্ছেদ মানে যত চিকন হোক আর মোটা হোক, প্রস্থচ্ছেদ হলো এটা হলো প্রস্থচ্ছেদ বলে, এটাকে প্রস্থচ্ছেদ বলে। প্রস্থচ্ছেদ যদি বেশি হয় তার বেশি মোটা হয়, প্রস্থচ্ছেদ কম হলে তার চিকন হয়। তাহলে এরকম একটা যে কোনো প্রস্থচ্ছেদের তারের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এর মধ্য দিয়ে যে চার্জ প্রবাহিত হচ্ছে সেই চার্জকেই বলা হয় 1 কুলম্ব। কুলম্বকে সি দ্বারা প্রকাশ করা হয় 1 কুলম্ব। ঠিক আছে, তাহলে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ড ধরে প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, এখানে হবে চার্জ প্রবাহিত হয় কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ড ধরে প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে 1 কুলম্ব বলে। তাহলে এখানে যে পরিমাণ চার্জ প্রবাহিত হলো তাকে বলা হয় 1 কুলম্ব। অথবা এর আরেকটা সংজ্ঞা আছে যে সমপরিমাণ এবং সমধর্মী দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে তাদের মধ্যবর্তী বিকর্ষণ বলের মান 9 গুণন 10⁹ নিউটন হলে প্রত্যেকটি বিন্দু চার্জের পরিমাণকে 1 কুলম্ব বলে। তাহলে এখানে আমরা যদি একটু বিশ্লেষণ করি, এইরকম দুটো চার্জ নেব, বিন্দু চার্জ, এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব আমি 1 মিটার যদি রাখি, তাহলে এদের যেহেতু সমধর্মী চার্জ, তাহলে দুটোই পজিটিভ চার্জ নিলাম বা দুটোই নেগেটিভ নিতে হবে। তার মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে এর মধ্যবর্তী আকর্ষণ বলের মান যদি এত নিউটন হয়, তাহলে এই প্রত্যেকটা চার্জের পরিমাণকেই 1 কুলম্ব বলা হয়। এখানে বিন্দু চার্জের কথা বলা হয়েছে। বিন্দু চার্জ বলতে আসলে অতি ক্ষুদ্র চার্জ, বিন্দু সমতুল্য চার্জ বোঝায়, অর্থাৎ যে চার্জের পরিমাণটা তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অতি নগণ্য, তাহলে সেই চার্জকে বিন্দু চার্জ বলা হয়।
সেজন্য এখানে বিন্দু চার্জের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে 1 কুলম্ব কাকে বলে, চার্জের পরিমাপের একক কুলম্ব। এখন পরীক্ষাতে যদি এরকম কোনো প্রশ্ন এসে যায় যে 10 কুলম্ব চার্জ বলতে কি বোঝো, 10 কুলম্ব চার্জ বলতে কি বোঝো, যদি এরকম প্রশ্ন এসে যায় তাহলে এইখানে দেখো 1 কুলম্ব চার্জে যদি তুমি সংজ্ঞা দিতে পারো তাহলে 10 কুলম্ব বলতে কি বোঝো এটাও তুমি বলতে পারো। 10 কুলম্ব চার্জ বলতে আমরা বুঝি কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ, এখানে 1 অ্যাম্পিয়ার তড়িতের কথা বলছি তাই না, 1 সেকেন্ড ধরে প্রবাহিত হয়, তাহলে এখানে 10 হলে এখানে 10 অ্যাম্পিয়ার বলতে হবে। 10 অ্যাম্পিয়ার তড়িৎ 10 সেকেন্ড ধরে প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ, 10 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ড ধরে প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে 1 কুলম্ব 10 কুলম্ব বলে। আমরা তাহলে যেহেতু 1 কুলম্বের সংজ্ঞা এখানে দিছি, তাহলে এখানে 10 কুলম্বের সংজ্ঞাটা আমরা লিখতে পারি যে 10 কুলম্ব চার্জ বলতে বোঝায় কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ড ধরে প্রবাহিত হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত চার্জের পরিমাণ 10 কুলম্ব হয়। তাহলে এটা আমরা বুঝি। এখন অথবা যেটা আছে সেটা সংজ্ঞা যদি দিতে চাই তাহলে ওই একই হবে, সমপরিমাণ সমধর্মী দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার রাখতে হবে এবং তাদের মধ্যবর্তী বিকর্ষণ বলের মান যদি 9 গুণন, এখানে আমরা এত নিউটন বলছি, তাহলে এখানে যেহেতু 10 কুলম্বের কথা বলছে যে তাহলে বিকর্ষণ বলের মান হবে 9 গুণন 10⁻10 নিউটন, তাহলে হয়ে গেল, তাহলে 10 কুলম্ব হয়ে যায়। তাহলে এখানে শুধু পার্থক্য 9 গুণন 10⁻10, তার মানে আগের চাইতে 10 গুণ বিকর্ষণ বল অনুভব করবে। 10 গুণ হলে তাহলে 10 গুণ যদি হয় তাহলে 9 গুণন 10⁻9 গুণন 10, তাহলে 10 এর পাওয়ার 1, তাহলে 9 গুণন 10⁻10 এত নিউটন হয়। তাহলে আমরা 10 কুলম্ব চার্জ বলতে এটা বুঝি। এরপরে আমরা যে বিষয়টা দেখাবো তোমাদের যে চার্জ কয় ধরনের, আমরা সেটা একটু দেখি। চার্জ কয় ধরনের, চার্জ কয় ধরনের, চার্জ কয় ধরনের বা কয় প্রকার বলতে পারো ও কি কি। আর চার্জের বাংলা নাম কিন্তু আধান, আধান ইংলিশে চার্জ বলে। চার্জ 2 ধরনের, 1 নম্বরে ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ বলে, এটাকে পজিটিভ চার্জ বলে। আর ঋণাত্মক চার্জ বা আধান বা নেগেটিভ চার্জ। তাহলে ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ, আমরা এই 2 ধরনের চার্জ সাধারণত দেখে থাকি। এখন নতুন আর একটা প্রশ্ন দেব, সেটা হলো কোনো বস্তু বা পরমাণু চার্জ
সাধারণত চার্জ নিরপেক্ষ কেন? কেন কোনো বস্তু বা পরমাণু সাধারণত চার্জ নিরপেক্ষ কেন? আমরা এই বিষয়টাও আমাদের জানা দরকার। কোনো বস্তু অথবা পরমাণু, ওই বস্তু বলতে পরমাণু বোঝায়, তাহলে আমি মনে করি একটা বস্তু, আর বস্তু কি দ্বারা গঠিত? নিশ্চয়ই অনুপরমাণু দ্বারা গঠিত। তাহলে এই বস্তুর মধ্যে নিশ্চয়ই পরমাণু আছে, তার একটা পরমাণু আমি দেখালাম, এটা হলো পরমাণু। পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। এটার নাম হলো নিউক্লিয়াস। আর এটা হলো বাইরের কি? এটা কক্ষপথ। তাহলে পরমাণুর গঠন বিশ্লেষণ করলে আমরা দেখি নিউক্লিয়াসের মধ্যে থাকে হলো প্রোটন আর হলো নিউট্রন, আর এই কক্ষপথ দিয়ে এখানে ঘূর্ণায়মান থাকে কি? ইলেকট্রন। তাহলে পরমাণুকে বিশ্লেষণ করলে বা ভাঙলে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন পাওয়া যায়, আর কক্ষপথে সর্বদা ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। তাহলে এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো প্রোটন চার্জিত, আর এটা হলো চার্জলেস, মানে এটা হলো চার্জহীন, কোনো চার্জ নাই। আর এটা হলো ধনাত্মক চার্জে চার্জিত, আর এইটা হলো ঋণাত্মক চার্জে চার্জিত, মানে ওইটার বিপরীতটা, ঋণাত্মক চার্জে চার্জিত। তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তিনটা কণিকা আছে। সেই কণিকার মধ্যে একটা চার্জহীন, মানে চার্জ নাই, আর একটা ধনাত্মক চার্জে চার্জিত, আর একটা ঋণাত্মক চার্জে চার্জিত। এখন দেখা যাচ্ছে একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, কক্ষপথে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে, যার ফলে নিউক্লিয়াসে মোট যে চার্জ হয়, কক্ষপথেও ইলেকট্রনের মোট একই চার্জ হয়, মানে চার্জের মান সমান এবং বিপরীত। এই চার্জের মান সমান এবং বিপরীত হওয়ার কারণেই এদের চার্জ প্রশমিত হয়ে যায়, যার ফলে সে নিস্তড়িত থাকে, আর নিস্তড়িত থাকার কারণেই চার্জ নিরপেক্ষ হয়, এখানে কোনো চার্জ থাকে না, কারণ পজিটিভ নেগেটিভ এই দুটা একত্রে প্রশমিত হয়ে যায়, সমান সংখ্যক আছে, পরিমাণও এক, যার ফলে একে অপরকে প্রশমিত করে এটা চার্জ নিরপেক্ষ হয়ে যায়। এই জন্য পরমাণু সাধারণত বা কোনো বস্তু সাধারণত চার্জ নিরপেক্ষ থাকে। এখন তাহলে পরমাণু কেন চার্জগ্রস্ত হয় বা কোনো বস্তু কখন চার্জগ্রস্ত হয়, আমরা সেটা একটু দেখি। কোনো বস্তু বা পরমাণু, নেক্সট কোশ্চেন, কোনো বস্তু বা পরমাণু কখন চার্জগ্রস্ত হয়? কোনো বস্তু বা পরমাণু কখন চার্জগ্রস্ত হয় ব্যাখ্যা করো। আমরা জানি যে পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনেই কেবল চার্জ আছে। প্রোটনে হলো পজিটিভ চার্জ আর ইলেকট্রনের হলো নেগেটিভ চার্জ। চার্জের পরিমাণ সমান এবং বিপরীতমুখী হওয়ায় এরা একে অপরকে কি করে? প্রশমিত করে চার্জ নিরপেক্ষ হয়ে যায়। কিন্তু কোনো কারণে এটা যদি পরমাণু হয়, এটা নিউক্লিয়াস, এটা কক্ষপথ, এটা ইলেকট্রন থাকে, আর এইখানে থাকে হলো প্রোটন। তাহলে এখানে যত সংখ্যক প্রোটন আছে তত সংখ্যক ইলেকট্রন আছে একটা পরমাণুর ক্ষেত্রে, একটা নির্দিষ্ট মৌলের পরমাণুর ক্ষেত্রে যত সংখ্যক প্রোটন আছে তত সংখ্যক ইলেকট্রন আছে। তার মানে বোঝা যায় ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান। ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে তো সেটা চার্জ নিরপেক্ষ থাকবে, তড়িৎ নিরপেক্ষ থাকবে। কোনো কারণে যদি ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান না থাকে, সেটা কোনো কারণ বলতে আসলে কি কারণ হতে পারে? কোনো বস্তুর সাথে ঘর্ষণ হতে পারে, ঘর্ষণের কারণে হতে পারে, আঘাত লাগার কারণে হতে পারে, বা তড়িৎ ঋণাত্মকতা কারণে হতে পারে, অতি তড়িৎ ঋণাত্মকতা, অতি তড়িৎ ধনাত্মকতা,
কারণে কারো ইলেকট্রনের আসক্তি, এই ধরনের ইলেকট্রন আসক্তি আছে, আয়নীকরণ শক্তির কম বেশি, এরকম হওয়ার বিভিন্ন কারণে এই ইলেকট্রন, এক পরমাণুর ইলেকট্রন অন্য কোনো মৌল বা অন্য একটা পরমাণুর ইলেকট্রনের দ্বারা, প্রোটনের দ্বারা, অন্য একটা পরমাণুর প্রোটনের দ্বারা আকর্ষিত হয়ে ইলেকট্রন প্রোটন সংখ্যা কম বেশি হয়ে যায়। যখনই ইলেকট্রন প্রোটন সংখ্যা আর সমান না থাকে, ইলেকট্রন আর প্রোটন সংখ্যা যদি সমান না থাকে, তখন ওই পরমাণু বা ওই বস্তুটা চার্জগ্রস্ত হয়, তখন ওই বস্তুটা চার্জিত বা ওই পরমাণুটা চার্জিত। এখন যদি কোনো পরমাণু চার্জিত হয়, তাহলে ওই বস্তুটাও চার্জিত হয়, কারণ ওই বস্তু তো পরমাণু দ্বারাই গঠিত। তাহলে এখন কোনো বস্তু বা পরমাণু কখন চার্জগ্রস্ত হয় আমরা সেটা দেখালাম। এখন এখানে আরেকটা প্রশ্ন করা যায় যে কোনো বস্তু বা পরমাণু কখন ধনাত্মক চার্জে চার্জিত, কখন ধনাত্মক চার্জে চার্জিত হবে? কোনো বস্তু বা পরমাণু কখন ধনাত্মক চার্জে চার্জিত হবে? ধনাত্মক চার্জে চার্জিত হবে তখনই যখন ওই পরমাণুতে বা বস্তুতে মোট যে ইলেকট্রন আছে এবং মোট যে প্রোটন আছে, সেখানে যদি ইলেকট্রনের চাইতে প্রোটনের আধিক্য বেশি হয়, মানে প্রোটনের সংখ্যা বেশি থাকে, ইলেকট্রন ঘাটতি থাকে, প্রোটনের বাড়তি থাকে, তখন ওই বস্তুটা ধনাত্মক চার্জে চার্জিত হয়। এখন কোন একটা পরমাণুতে, মনে করো এটা হলো পরমাণু, বাইরে যে ইলেকট্রনগুলো আছে, এখানে ইলেকট্রন সংখ্যা মনে করো যে 5টি, আর এইখানে প্রোটনের সংখ্যা, ইলেকট্রন 5টি আর প্রোটন হলো 6টি, এটা হলো প্রোটন। তাহলে এই বস্তুটা বা এই পরমাণুটা তখন ধনাত্মক চার্জে চার্জিত হবে। আর যদি কোনো কারণে ইলেকট্রনের আধিক্য বেড়ে যায়, মানে ইলেকট্রন বাড়তি প্রোটন ঘাটতি, এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে সেক্ষেত্রে ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে এই পরমাণুটা, এটা নিউক্লিয়াস, এইখানে 6টি প্রোটন আছে, কিন্তু ইলেকট্রন আছে 7টি বা আরো বেশি, 8টি হতে পারে। এরকম যদি 7টি ইলেকট্রন এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা ঋণাত্মক চার্জে চার্জিত হবে। এটা হলো ঋণাত্মক চার্জে চার্জিত, আর এটা হলো ধনাত্মক চার্জে চার্জিত। ধনাত্মক চার্জে চার্জিত। তার মানে আমরা এখান থেকে এইটা ক্লিয়ার, আমরা বুঝতে পারছি যে কোনো কারণে কোনো বস্তুতে বা কোনো বস্তুর পরমাণুতে যদি ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান না থাকে, তখনই ওই বস্তুটা চার্জিত হবে। আর ধনাত্মক চার্জে কখন চার্জিত হবে? যখন প্রোটনের সংখ্যা বেশি থাকবে, ইলেকট্রনের সংখ্যা কম থাকবে, তখন ধনাত্মক চার্জে চার্জিত। আর যখন ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে, প্রোটনের সংখ্যা কম থাকবে, তখন ওই বস্তুটা বা ওই পরমাণুটা ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে এবার আমরা চার্জ কয় ধরনের, কি এবং এটা আমরা কিভাবে চার্জ সৃষ্টি হয়, বা কিভাবে আমরা সেটাকে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু বলতে পারি, ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু বলতে পারি। তাহলে এবার আমরা চলে যাব যে কিভাবে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ, কিভাবে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ তৈরি করা যায়, আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আসলে অনেকভাবে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ তৈরি করা যায়, অনেকভাবে, অনেক রকম প্রক্রিয়া তৈরি করা যায়। তার মধ্যে আমি শুধু দুটি পদ্ধতি উল্লেখ করব। এক নম্বরে হলো কাঁচ দণ্ডকে রেশমি কাপড় দ্বারা ঘষলে, রেশমি কাপড় দ্বারা ঘষলে, রেশমি কাপড়ে ঋণাত্মক চার্জ
ঋণাত্মক চার্জ এবং কাঁচ দণ্ডের ধনাত্মক চার্জ তৈরি হয়। যেমন এটা যদি কাঁচ দণ্ড হয়, কাঁচ দণ্ড, এখানে একটা কাপড়, রেশমি কাপড়, তাহলে এইখানে নেগেটিভ চার্জ তৈরি হবে যদি এই কাপড় দ্বারা এই দণ্ডকে ঘষি, নেগেটিভ চার্জ, আর এইখানে পজিটিভ চার্জ তৈরি হবে। আর একটা বিষয় হলো 2 নম্বরে যেটা বলবো যে ইবোনাইট দণ্ডকে ফানেলের কাপড় দ্বারা ঘষলে ইবোনাইট দণ্ডে ঋণাত্মক চার্জ এবং ফানেলের কাপড়ে ধনাত্মক চার্জ তৈরি হয়। এইখানে এইটা যদি ইবোনাইট দণ্ড হয় আর এইটা যদি আমার ফানেলের কাপড় হয়, তাহলে এখানে পজিটিভ চার্জ, আর এইখানে হলো নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। আরেকটা তথ্য দিয়ে আমি শেষ করব, 1 মিনিট। সেটা হলো আমরা যেহেতু 2 ধরনের চার্জ পেলাম, তাহলে বিজ্ঞানীরা দেখছে, এই যে 2 ধরনের চার্জ পেলাম, বিজ্ঞানীরা দেখছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আর মানে সমধর্মী চার্জ মানে পজিটিভ, যদি একটা পজিটিভ চার্জের বস্তু হয় আর একটা পজিটিভ চার্জের বস্তু হয়, এরা পরস্পরকে বিকর্ষণ করে। যদি নেগেটিভ চার্জের বস্তু হয়, নেগেটিভ চার্জের বস্তু হয়, এরাও পরস্পরকে বিকর্ষণ করে। আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এটা হলো পজিটিভ, নেগেটিভ, এরা আকর্ষণ করতেছে একে অপরকে, আর এরাও একে অপরকে বিকর্ষণ করবে, আর এরা একে অপরকে আকর্ষণ করবে। যদি এটা নেগেটিভ হয়, এটা পজিটিভ হয়, ওই একই কথা, একে অপরকে আকর্ষণ করবে। তাহলে এরা পরস্পরে একে অপরকে আকর্ষণ করবে, তার মানে হলো এটা পজিটিভ, এটাও নেগেটিভ, এটা হলো নেগেটিভ, তার মানে এটা ঠিক আছে, এই চিহ্নটা এইদিকে হবে। আর এই চিহ্ন কেন এইদিকে হবে সেই বিষয়টা আমরা নেক্সট আলোচনা করব। আর এই যে আকর্ষণ বিকর্ষণ যে বল, সেই আকর্ষণ বিকর্ষণ বল নিয়েই বিজ্ঞানী কুলম্ব সূত্র দিছে, সেই সূত্রটা আমরা নেক্সট লেকচারে আলোচনা করব এবং সেখান থেকে গাণিতিক সমীকরণ বের করব। আরও অনেক বিষয় আছে, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা, তড়িৎ বিভব ইত্যাদি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।